অধ্যায় ১ কল টু আর্মস বাঙালি জাতীয়তাবাদী বিদ্রোহ জাতি হিসেবে বাঙালিরা খুবই সংস্কৃতমনা শিল্পকলার প্রতি ভালোবাসা তাদের বিশেষ বৈশিষ্ট্য তাদের সঙ্গীত ছন্দময় এবং ভাষাও মধুর তা সত্ত্বেও একটি বিক্ষুব্ধ দল হিসেবে তারা মৌমাছির ঝাঁকের ন্যায় যখন কেউ তাদের বিরক্ত করবে তারা তাদের পিছনে সংঘবদ্ধ হয়ে অপরাধী ও নির্দোষ ব্যক্তিদের বাছবিচার না করেই হামলা করবে আর কখনো উত্তেজিত হয়ে পড়লে তাদের নিজেদের নিরাপত্তার কথাও তারা চিন্তা করে না মেজর জেনারেল হাকিম আরশাদ কুরেশি পাকিস্তানি সেনাবাহিনী সহসাই শত শত বাঙালি তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত থেকে চিৎকার করতে করতে ছুটে চলেছে যা ছিল তাদের রাগ ও ঘৃণারই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ আমার মনে হয়েছে তারা যেন এক ঝাঁক মৌমাছি ও তাদের মৌচাকে ঢিল ছোড়া হয়েছে আর্চার ব্লাড মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ কনসেল জেনারেল ১৯৭১ এই যেন এক অসদৃশ্য জোড়া একজন মার্কিন কূটনীতিবিদ ও একজন পাকিস্তানি জেনারেল যারা উভয়ই ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে অবস্থান করছিলেন আশ্চর্যজনকভাবে বিক্ষোভরত বাঙালিদের সম্পর্কে তারা একই মতামত প্রদান করেছেন পূর্ব পাকিস্তানে মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড সেখানকার বাঙালি জনগণের উপর পাকিস্তানি সামরিক অভিযানের নিন্দা জ্ঞাপনের জন্য বিশেষভাবে খ্যাতি লাভ করেন যদিও মার্কিন সরকার এক্ষেত্রে নিন্দা জানাতে ছিল অনিচ্ছুক পাকিস্তানি জেনারেল হাকিম আরশাদ কুরেশি পূর্ব পাকিস্তানে পরিচালিত সামরিক অভিযানে অংশগ্রহণ করেছিলেন বাঙালি বিদ্রোহীদের বিরুদ্ধে উভয় ব্যক্তি ১৯৭১ সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তানে ছিলেন যখন বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমান বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন এবং এক পর্যায়ে তিনি গণ আন্দোলনের ডাক দেন যা ছিল পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ক্ষেত্রে সর্বশেষ রাজনৈতিক অধ্যায় যার ধারাবাহিকতায় জন্ম নেয় বাংলাদেশ নামের একটি ভিন্ন দেশ এর ঠিক ৩ মাস পূর্বে ১৯৭০ সালের ডিসেম্বর মাসে জেনারেল ইয়াহিয়া খানের সামরিক জান্তার অধীনে সমগ্র পাকিস্তানে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তা ব্যাপকভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হিসেবে স্বীকৃতি লাভ করে এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পূর্বের সরকারগুলোর নিজেদের স্বার্থ হাসিলে পরিকল্পিত ব্যবস্থাটি এক ব্যক্তি এক ভোটের সার্বজনীন ভোটাধিকারের প্রথা বলবৎ হওয়ায় বাতিল হয়ে যায় যা পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের একটি গণতান্ত্রিক যুগের নিশ্চয়তা প্রদান করে ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়ক হয় এরপর ১৯৭১ সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুরের সাথে কথা বলে ইয়াহিয়া খান শেখ মুজিবকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বলেন তার দায়িত্ব শেষ এবং তিনি শীঘ্রই ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন এতে পাকিস্তানে গণতান্ত্রিক পদ্ধতির নবযুগের সূচনা হওয়া উচিত কিন্তু তার পরিবর্তে দেশটি দুটুকরো হয়ে যায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১৯৭১ সালের ১৩ই মার্চ একটি গোপন স্মারকলিপিতে প্রেসিডেন্ট নিক্সনকে জানান যে সেখানে দুটি মৌলিক সমস্যা আছে এক শেখ মুজিবুর রহমান গান্ধী ধাঁচের ন্যায় যে অহিংস ও অসহযোগ আন্দোলন পরিচালনা করছেন তাতে নিপীড়নের বিষয়টিকে যৌক্তিক বলে মনে হয় না ২ পূর্ব পাকিস্তানে বাঙালিদের দীর্ঘ সময়ের জন্য বিদ্রোহী তৎপরতা দমন করার মতো প্রয়োজনীয় সামরিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের নেই কিসিঞ্জার তার দ্বিতীয় মূল্যায়ন সম্পর্কে সঠিক ছিলেন কিন্তু প্রথম বিষয়টি ছিল ডাহা ভুল শেখ মুজিবুরের নেতৃত্বে পরিচালিত পূর্ব পাকিস্তানের বিদ্রোহীদের তৎপরতা সাথে কোনোভাবেই ব্রিটিশ ভারতে ডাকা গাম্ভীর অসহযোগ আন্দোলনের মিল ছিল না এই অধ্যায়ে সকল নির্বাচন ব্যর্থ আলোচনা ও বাঙালি জাতীয়তাবাদীদের বিক্ষোভ যা অবশেষে গৃহযুদ্ধ রূপ নিয়ে আরও একটি নতুন ভারত পাকিস্তান যুদ্ধের সূচনা করে এই যুদ্ধের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়বারের ন্যায় বিভক্তির দ্বারা বাংলাদেশের সৃষ্টি হয় এক্ষেত্রে এই ব্যাপারে কিছু উপেক্ষা করার মতো বিষয় বা ভুল বর্ণনা দেওয়ার মতো বিষয়ের উপরও আলোকপাত করা হয়েছে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন ১৯৫৮ সালে ক্ষমতা দখলকারী পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ১৯৬৯ সালের মার্চ মাসে জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতাচ্যুত হন সামরিক শাসকের বিরুদ্ধে সম্মিলিত গণতান্ত্রিক শক্তির সংগ্রাম কেবলমাত্র পূর্ব পাকিস্তানেই হয়নি বরং বিষয়টি সমগ্র পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল ১৯৬৮ সাল থেকেই
জেনারেল আইয়ুবের ক্ষমতার শেষ ভাগে তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেড.এ ভুট্টো একটি নতুন রাজনৈতিক দল পিপিপি পাকিস্তান পিপলস পার্টি গঠন করে বিরোধী শক্তিতে যোগদান করেন। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ইয়াহিয়া খান নির্বাচিত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বেশ কিছু সুস্পষ্ট পদক্ষেপও নিয়েছিলেন। ১৯৬৯ সালের আগস্ট মাসে সামরিক পরিষদের স্থানে বেসামরিক ক্যাবিনেট গঠন করা হয়েছিল। অতঃপর ইয়াহিয়া খান রাজনৈতিক দলের নেতাদের সাথে আসন্ন নির্বাচন ও সরকার গঠন বিষয়ে আলোচনা করেন। একটি নতুন নির্বাচনী পদ্ধতি ও সংবিধানের প্রয়োজনীয় নির্দেশনাবলী নির্ধারণের বিষয়ে এক বিশেষ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং তাদের প্রণীত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হয় ১৯৬৯ সালের নভেম্বরে। নতুন সামরিক শাসক বাঙালিদের ক্ষোভের বিষয়ে বেশ স্পর্শকাতর ছিলেন। ইয়াহিয়া খানের ঘোষণা এটা স্পষ্ট করে দেয় যে তিনি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানিদের অর্থনৈতিক বঞ্চনা সংক্রান্ত অভিযোগের বৈধতাকে স্বীকার করেন, যা কিনা আইয়ুব খানের পতনের পর দেশের জন্য সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছিল। এছাড়াও তিনি পূর্ববর্তী সংবিধানে সংযুক্ত সমতার নীতিমালা বাদ দিয়ে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি নির্বাচনের পথ বেছে নেন। তার এই সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠদের প্রদেশ পূর্ব পাকিস্তানে ব্যাপকভাবে আদৃত হয়, যা তাদের স্বাভাবিকভাবেই অধিক সুবিধা লাভের পথ সৃষ্টি করে। ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় ১৯৭০ সালের মার্চ মাসে জেনারেল ইয়াহিয়া খান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার LFO প্রণয়নের ঘোষণা দেন, যার অধীনে ১৯৭০ সালের অক্টোবর মাসে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। কিন্তু ওই বছরই পূর্ব পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের জন্য আরও ২ মাস পিছিয়ে একই বছর ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। যে কোনো বিচারেই সামরিক সরকারের অধীনে অনুষ্ঠিত হলেও ওই নির্বাচন ছিল বিশ্ব কর্তৃক স্বীকৃত ও নিরপেক্ষ নির্বাচন। জেনারেল ইয়াহিয়া খান ছিলেন পাকিস্তানের একমাত্র সামরিক শাসক যিনি তার ক্ষমতা গ্রহণ করার এক বছর পর দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার ক্ষেত্রে বাস্তবিকই তার কথা রেখেছিলেন। কিন্তু এরপর তিনি দেশটিকে গৃহযুদ্ধে ঠেলে দিতে নেতৃত্ব দেন ও ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পরাজয়ের গ্লানি কাঁধে নেন, আর পাকিস্তান হয়ে পড়ে দ্বিখণ্ডিত। জাতীয় নির্বাচন হিসাবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মনোনিবেশ করে পূর্ব পাকিস্তানে ও পশ্চিম পাকিস্তানে ১৩৮ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৭টি আসনে। অনুরূপভাবে ভুট্টোর পিপলস পার্টি তার পূর্ণ ক্ষমতা নিয়ে পশ্চিম পাকিস্তানে নির্বাচনে অংশ নেয় ও পূর্ব পাকিস্তানে কোনো আসনেই ভুট্টোর কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। এছাড়াও ছোট ছোট অনেক রাজনৈতিক দল সরকারিভাবে দেশের উভয় অংশেই নির্বাচনে অংশ নেয়, তবে এদের মাঝে মোটামুটি উল্লেখযোগ্য রাজনৈতিক দলের নেতারা কেবলমাত্র তাদের নিজ এলাকাতেই তাদের তৎপরতা সীমাবদ্ধ রাখেন। সিসান ও রোজের মতে নির্বাচনটি প্রকৃত প্রস্তাবে দুটি পৃথক নির্বাচনী প্রচারণায় পরিণত হয়, একটি পূর্বে ও অপরটি পশ্চিমে। গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া যদি দল ও নেতাদের সংকীর্ণতার দিকে নিয়ে যায়, তাহলে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলের কর্মপন্থা নির্ধারণ করার একমাত্র উপায় হচ্ছে কৃত্রিমভাবে একটি রাজনৈতিক পদ্ধতির সুযোগের সদ্ব্যবহার করা। কিন্তু ইয়াহিয়া খান এতে রাজি হননি, এই যুক্তিতে যে বড় রাজনৈতিক নেতা ও দলগুলির ইচ্ছার প্রতিফলন হওয়ার প্রয়োজন ছিল, অন্যথায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতেন না। যারা সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের বিরোধী ছিলেন, তারা যখন জেনারেল ইয়াহিয়া খানকে জানান যে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী বড় নেতাদের সবাই চিন্তা চেতনায় প্রাদেশিক পর্যায়ের নেতা বই কিছুই নয়, তখন ইয়াহিয়া খান জানতে চান জাতীয় পর্যায়ে নেতা কারা আছেন, তাদের নিয়ে এসো, আমি তাদের দেখতে ও তাদের সাথে কথা বলতে চাই। এতে সামরিক শাসককে মনে হয়েছিল যে তিনি দেশের রাজনীতিতে ইতোমধ্যে সক্রিয় আছেন এমন রাজনীতিবিদদের সাথেই কাজ করতে চান ও গায়ের জোরে নতুন কোনো আদর্শিক নেতা তৈরিতে তার কোনো আগ্রহ ছিল না। ইতোমধ্যে ১৯৭০ সালেই পূর্ব পাকিস্তানের অসংখ্য বাঙালি তাদের পশ্চিম পাকিস্তানিদের থেকে নিজেদের এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলেছিল, যা দেখে ধরে নেওয়া হয় যে তারা ১৯৪৭ সালেই পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাবের সাথে সাথেই শুরু করেছিল তাদের এই বিচ্ছিন্নতার প্রক্রিয়া।
তাদের দাবি দাওয়াগুলির মধ্যে ছিল অধিকতর স্বায়ত্তশাসন, ক্ষমতায় ন্যায্য অংশগ্রহণ ও অর্থনৈতিক সুযোগ সুবিধাসমূহ। শেখ মুজিবুর রহমান বাঙালির ন্যায্য দাবি আদায়ের জন্য সংবিধানে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে তার ৬ দফা উপস্থাপন করেন। অর্থনৈতিক বঞ্চনা, দেশ শাসনে অংশীদারিত্ব আর বিচ্ছিন্নতা সঞ্জাত মানসিকতার মতো বিষয়গুলোকে পূর্ণ কাজে লাগিয়ে শেখ মুজিবর তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন। শেখ মুজিব অবশ্য এ প্রচারাভিযানকে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের বৈষম্য ও উপনিবেশবাদের বিরুদ্ধে প্রচারাভিযান হিসাবে আখ্যায়িত করতেন। বন্যা ও ঘূর্ণিঝড় ন্যায় প্রাকৃতিক দুর্যোগ এরূপ পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ ও বিদ্বেষপূর্ণ করতে সহায়তা করেছিল। নিঃসন্দেহে বাঙালিরা নিজেদের দীর্ঘদিন ধরে পক্ষপাতিত্ব ও অসমতার নীতির শিকার বলে মনে মনে উপলব্ধি করেছিল, যদিও কখনো কখনো তারা এটা প্রমাণ করতে ভুল পরিসংখ্যান উত্থাপন করেছে এবং পরিসংখ্যানে যা দেখা গিয়েছে তাতে অসমতা হয়তো ছিল, কিন্তু কোনোভাবেই সেসব কিছু পক্ষপাতিত্বপূর্ণ ছিল না। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময় পশ্চিম পাকিস্তান অপেক্ষা পূর্ব পাকিস্তান অধিকতর গরিব ও অর্থনৈতিক দিক থেকে বেশ দুর্বল ছিল, এবং পরিসংখ্যানে দেখা যায় যে ঐতিহাসিকভাবে খুব কম সংখ্যক পূর্ব পাকিস্তানি পাকিস্তান স্বাধীনতার সময় সিভিল সার্ভিস, সেনাবাহিনী ও ব্যবস্থাপনার মতো পদে কর্মরত ছিলেন। কাজেই অসমতা থাকবে এটা বাস্তবতা, এবং সমতা আনাও রাতারাতি সম্ভব ছিল না। দেখা দরকার যে সুযোগ সুবিধা সমানভাবে ও সুষ্ঠুভাবে পূর্ব পাকিস্তানিদের সামনে খুলে দেওয়া হয়েছিল কিনা। পক্ষপাতিত্ব কতদূর পর্যন্ত ছিল সেটি অবশ্যই বিতর্কের ব্যাপার, তবে পাকিস্তানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বাঙালিদের অনুভূতি ছিল সত্য, এবং এটা ছিল প্রকটভাবে একটি রাজনৈতিক ইস্যু। অভিযোগ প্রত্যাভিযোগের রাজনীতি অনেক সময় পক্ষপাতিত্বের বিষয়টিকে ছাড়িয়ে যেতে পারে। বাঙালি জি.ডব্লিউ. চৌধুরী প্রেসিডেন্ট আইয়ুব ও ইয়াহিয়ার অধীনে কাজ করেছেন এবং উপলব্ধি করেছেন যে অর্থনৈতিক অসমতার বিষয়টি প্রকৃতপক্ষেই ছিল এবং ওই মারাত্মক ইস্যুটিকে যথার্থরূপে সমাধানের ব্যবস্থা নেওয়া হয়নি। এ মত থাকা সত্ত্বেও তিনি লিখেছেন, বাঙালিরা কঠোর পরিশ্রম ও গঠনমূলক কর্মসূচি অপেক্ষা নেতিবাচক ও ধ্বংসাত্মক প্রকৃতির জন্যই পরিচিতি পেয়েছে। অন্যের প্রতি অভিযোগ আনতে তারা যথেষ্ট পারদর্শী। ব্রিটিশ শাসনের দিনগুলিতে তারা ইংরেজদের ও পরবর্তীতে হিন্দুদের ওপর অভিযোগের বোঝা চাপিয়ে দিয়েই চলতে চাইত, যাদের সাথে জীবনের কোনো ক্ষেত্রেই তারা প্রতিযোগিতায় টিকতে পারত না। বাঙালিদের ব্যাপারে বাঙালি অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী জি.ডব্লিউ. চৌধুরীর মূল্যায়নের সাথে পূর্ব বাংলার অপর একজন বাঙালির যথেষ্ট সাযুজ্যতা লক্ষ্য করা যায়। এই দ্বিতীয় বাঙালি ভদ্রলোকেরও তার নিজের লোকেদের সম্পর্কে ছিল যথেষ্ট তিক্ত মূল্যায়ন। ইনি হলেন নীরদ চন্দ্র চৌধুরী। পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচনের পর তিনি লেখেন, পূর্ব বাংলার মুসলমানদের মাঝে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযোগের মানসিকতা সর্বক্ষণ বিরাজ করছে। বিশেষত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে যখন তারা বাস্তব পদক্ষেপ ও পরিশ্রমের দ্বারা নিজেদের সমস্যার সমাধান না করে অপরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে অবাস্তব চিন্তায় নিজেদের অচ্ছন্ন রেখে বিবেককে তাড়িত করছে। এই একই মানসিকতা আমি হিন্দু মুসলমান সব বাঙালির মাঝেই দেখেছি। বিপরীত মেরুকেন্দ্রিক ফলাফল। নির্বাচনটি যেহেতু ছিল প্রাদেশিক বৈশিষ্ট্যের, তাই ফলাফলেও অনুরূপভাবে ঘটে সংকীর্ণ ও সীমাবদ্ধতার প্রতিফলন। শেখ মুজিবের সম্পূর্ণ বিপরীত মেরুর রাজনীতিবিদ মৌলানা ভাসানী ওই বছরের শেষ দিকে নির্বাচন থেকে সরে আসেন। মুজিবের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ১৬২ আসনের ১৬০টিতে জয়লাভ করে ও সেখানে মোট প্রদত্ত ভোটের ৭৫% পড়ে তাদের বাক্সে। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোনো আসনই পায়নি। এর অর্থ হচ্ছে তারা জাতীয় পরিষদে ৩০০ আসনের জন্য প্রদত্ত মোট ভোটের মধ্যে পায় ৩৮% ভোট। তবে পূর্ব পাকিস্তানে পাওয়া ১৬০টি আসন আওয়ামী লীগকে সংসদে মোট আসনে ৫৩% আসন দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। নুরুল আমিন ও চাকমা উপজাতি প্রধান রাজা ত্রিদিব রায় পূর্ব পাকিস্তানের অবশিষ্ট ২টি আসনে জয়লাভ করেন। পশ্চিম পাকিস্তানে ভুট্টোর পিপিপি পাঞ্জাবে ৮২ আসনের ৬২টিতে, সিন্ধুর ২৭ আসনের ১৮টিতে জয়লাভ করে ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের একটি আসনে জয়লাভ করে পশ্চিম পাকিস্তানে মোট ১৩৮ আসনের মধ্যে ৮১টি আসনে বিজয়ী হয়। পিপিপি পূর্ব পাকিস্তানে কোনো আসনেই তাদের প্রার্থী দেয়নি। পিপলস পার্টি জাতীয় পর্যায়ে মোট ভোটের ২০% ভোট পেয়ে জাতীয় সংসদের ২৭% আসন দখল করতে সক্ষম হয়। তারা পশ্চিম পাকিস্তানের আসনের ৫৯% আসনে জয়লাভ করে।
যদিও শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে প্রদানকৃত মোট ভোটের ৭৫% ভোট পেয়ে সংসদের অধিকাংশ আসনে জয়ী হলেও নির্বাচনের দিন ভোটার উপস্থিতির পরিসংখ্যানে এক ব্যতিক্রমী চিত্র পাওয়া যায়। পূর্ব পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে সচেতন এলাকায় প্রচণ্ড আবেগতাড়িত বিষয়সমূহ যেমন পক্ষপাতিত্ব, আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি অথবা সম্ভাব্য বিচ্ছিন্নতার আবহ ইত্যাদির কারণে সেখানে ভোটদানে ভোটারের উপস্থিতি অনেক বেশি হওয়ার কথা ছিল। অথচ মজার বিষয় হল পূর্ব পাকিস্তানে তুলনামূলকভাবে ভোট প্রদানের হার ছিল অনেক কম, শতকরা ৫৬%। পাঞ্জাবে তা ছিল শতকরা ৬৭%, সিন্ধুতে শতকরা ৫৮%, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ৪৭% ও বেলুচিস্তানে ৩৯%। এতে প্রতীয়মান হয় যে পূর্ব পাকিস্তানে প্রায় শতকরা ৪৪% ভোটার তাদের প্রদেশের জন্য ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। তুলনামূলকভাবে কম ভোট প্রদান করা হলেও শেখ মুজিব সম্পূর্ণরূপে সফলভাবে প্রয়োজনীয় ভোট পান ও যারা ভোটকেন্দ্রে আসেন তারা ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট প্রদান করেন। মোট প্রদানকৃত ভোটের ৫৬% মধ্যে শতকরা ৭৫% ভোট পাওয়ার অর্থই ছিল পূর্ব পাকিস্তানের মোট ভোটারের শতকরা মাত্র ৪২% আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। এদের মধ্যে অনেকেই ছিলেন যারা অখণ্ড পাকিস্তান থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্নতাও চেয়েছিলেন, কিন্তু আবার অনেকেই ছিলেন যারা বৃহত্তর আঞ্চলিক স্বায়ত্তশাসন ও সেই সাথে অর্থনৈতিক ও অন্যান্য দাবির পক্ষে ভোট প্রদান করেন, বিচ্ছিন্নতার নয়। জি.ডব্লিউ. চৌধুরী উল্লেখ করেছেন, নির্বাচন চলাকালীন কোনো অবস্থাতেই শেখ মুজিব একটিবারের জন্য বলেননি যে তাকে একটি ভোট দেওয়ার অর্থ হচ্ছে পৃথক রাষ্ট্রের জন্য একটি ভোট দেয়া, এবং নির্বাচনে জয়লাভের পর তিনি সেনা অভিযান শুরুর আগ মুহূর্ত পর্যন্ত সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে একটা রাজনৈতিক বোঝাপড়ার জন্য আলোচনা চালিয়ে যান। নিষ্ফল আলোচনা। নির্বাচনে জয়লাভটা শেখ মুজিব ও আওয়ামী লীগকে আবার তাদের আঞ্চলিক অসমতা ও পক্ষপাতমূলক আচরণের বিষয়টি প্রতিকারের জন্য বলার সুযোগ করে দেয়। নির্বাচনের পর ৩ মাস পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে উত্থানপতন হলেও সকলেই আশাবাদী ছিলেন যে ২৫ মার্চ পর্যন্ত না হলেও সম্ভবত ২৩ মার্চের মধ্যে রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সবার জন্যই একটা গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে এবং নির্বাচন পরবর্তী রাজনীতির মাঠে ইয়াহিয়া খান, শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো মিলে যে ৩ প্রধান খেলোয়াড়ের উত্থান ঘটেছে তাদের মধ্যে একটা সমঝোতার পথ খুলে যাবে। দীর্ঘদিন ধরে চলা আলোচনা নিয়ে যদিও বেশ কয়েকটি আকর্ষণীয় বিবরণী পাওয়া যায়, কিন্তু আসলে আলোচনা কেন ব্যর্থ হয়েছিল সে বিষয়ে সঠিক বিশ্লেষণ দাঁড় করাতে পারবেন কেবল ভবিষ্যতের পণ্ডিত ব্যক্তিরাই, যদি তাদের বিভিন্ন নেতা ও তাদের দলের মধ্যকার কথোপকথনের রেকর্ডকৃত টেপসহ আর্কাইভ থেকে প্রয়োজনীয় নথিপত্রের ব্যবস্থা করা যায়। এদিকে প্রাপ্ত মালমশলা অনুযায়ী এটাই প্রতীয়মান হয় যে সার্বিক বিবেচনায় পরিস্থিতি তখন এমন পর্যায়ে উপনীত হয়েছিল যাতে ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে যে মুজিব ও ভুট্টোকে আলোচনার টেবিলে নিয়ে যাওয়ার জন্য একমাত্র সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, যাতে জাতীয় সংসদ ও জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়। মুজিব পশ্চিম পাকিস্তান যেতে অস্বীকার করলেও ইয়াহিয়া, ভুট্টো সহ অন্যান্য প্রায় সকল পশ্চিম পাকিস্তানি নেতাই ঢাকায় এসেছিলেন। অতঃপর দুই পক্ষের মধ্যে সমঝোতায় ইয়াহিয়া খানকে দীর্ঘ সময় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হয়েছে। মুজিব বা ভুট্টো কেউই একে অপরের প্রতি তির্যকভাবে তাকানো ছাড়া সামনাসামনি চোখাচোখি পর্যন্ত করতেন না, এবং প্রথম দিকে তো তারা কেউই একজন অন্যজনের সাথে আলোচনা করতে চাননি। উভয়ে বসেছিলেন পাশ ফিরে। প্রেসিডেন্ট তাদেরকে তাদের বালসুলভ আচরণের দিকে ইঙ্গিত করে বলেন, একটি গুরুত্বপূর্ণ দেশের সম্ভাব্য নেতার পরিবর্তে তাদের নববিবাহিত শাহী বধূর মতো মনে হচ্ছে। ইয়াহিয়া তাদের দুজনের হাত ধরে অনুরোধ করেন যে অমন পরিস্থিতিতে যেরূপ সৌজন্যতা দেখানো উচিত দয়া করে তারা যেন তা দেখান। বিজয়ী দল হিসেবে মুজিব ছিলেন ক্ষমতার দাবিদার ও তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি দেশের সংবিধানে সম্পূর্ণ পরিবর্তনের লক্ষ্যে প্রণীত ৬ দফার প্রশ্নে কোনরূপ আপোষে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অপরদিকে ভুট্টো নির্বাচনে বিজয়ী না হয়েই ক্ষমতায় বসতে চেয়েছিলেন। ইয়াহিয়া খান উভয় নেতার ক্রমান্বয়ে বেড়ে ওঠা উচ্চাকাঙ্ক্ষা ও আপোষহীন মনোভাবের মাঝখানে নিজেকে নিষ্পেষিত হতে দেখেন, এবং দুই নেতাই ইয়াহিয়াকে দেখছিলেন সন্দেহের চোখে। দুজনেই ভাবছিলেন প্রেসিডেন্ট অপরজনকে বেশি ছাড় দিচ্ছেন। ইতোমধ্যে ১ মার্চে প্রস্তাবিত জাতীয় সংসদের অধিবেশন হঠাৎ স্থগিত হওয়ার ঘোষণা দেয়া হলে পূর্ব পাকিস্তানে শুরু হয়ে যায় খোলাখুলি বিদ্রোহ। সকল বিবেচনায় পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। কার্যত সেখানে শেখ মুজিব নির্দেশিত একটি সমান্তরাল সরকার চলতে শুরু করে ২৫ মার্চ। বাঙালিদের বিদ্রোহ। ইয়াহিয়া কর্তৃক জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করার ঘোষণা দেওয়ার ১ ঘণ্টার মধ্যে ৫০,০০০ থেকে ৬০,০০০ লোক বাঁশের লাঠি, লোহার রড নিয়ে হোটেল পূর্বানীর সামনের সকল পথ রোধ করে ভিড় জমায়।
আর কী সব স্লোগান! পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে তারা জিন্নাহর ছবিতে আগুন ধরিয়ে দেয়। শেখ মুজিব তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন আহ্বান করেন এবং হরতালের ঘোষণা দেন ও ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান। এক উত্তেজিত তরুণ রুমি দিনের এসব ঘটনা ১ মার্চ দিন শেষে তার মা জাহানারা ইমামকে জানায়। তার এক বন্ধুর হোন্ডা মোটরসাইকেলে চেপে তারা সারা দিন ঢাকা ঘুরে বিভিন্ন মিটিংয়ে হাজির হয় ও নেতাদের জ্বালাময়ী ভাষণ শুনে বেড়ায়। অপরদিকে ছেলেকে সারাদিন না দেখে তার মা দুশ্চিন্তার মধ্যে সময় পার করেন এবং এর মধ্যে ছেলে ও তার বন্ধুদের জন্য তৈরি হ্যামবার্গার ঠান্ডা হয়ে যায়। বাড়ি ফিরে অনেক রাত পর্যন্ত সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো উত্তেজিত হয়ে বলার সময় রুমি ওই হ্যামবার্গারগুলোর আধা ডজন খেয়ে ফেলার প্রতিশ্রুতি দেয় তার মাকে। পূর্ব পাকিস্তানের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগার নয় এমন দুজনের একজন চাকমা উপজাতি প্রধান রাজা ত্রিদীপ রায় ৩ মার্চ জাতীয় সংসদে যোগ দেওয়ার জন্য ১ মার্চে ঢাকায় অবস্থান করছিলেন এবং সংসদ অধিবেশন স্থগিতের বেতার ঘোষণার সময় তিনি বিয়ার পান করছিলেন ঢাকা ক্লাবে। দেখতে দেখতে মিছিল আর স্লোগানের সাথে সাথে অবাঙালিদের দোকান, রেস্তোরাঁ, প্রেক্ষাগৃহ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়ে যায় ও সেগুলোতে অগ্নিসংযোগ করা হয়। বেতারে সংসদ অধিবেশন স্থগিতের ঘোষণা হওয়ার পর ঢাকায় এর প্রতিক্রিয়া ছিল তীব্র। শেখ মুজিব অসহযোগের জন্য অহিংস আন্দোলনের সূচনা করেন, কিন্তু জি.ডব্লিউ. চৌধুরী বলেন এটা কোনো অবস্থাতেই গান্ধী স্টাইলের কোনো অহিংস আন্দোলন ছিল না। যখন এই বিদ্রোহ অসহযোগের পূর্ণ মাত্রা অর্জন করে তখন দার্শনিক দিক দিয়ে হোক বা মাঠের পরিস্থিতি বিবেচনা করেই হোক এটাকে আর কোনোভাবেই অহিংস বা গান্ধীবাদী আন্দোলন বলা চলে না। মুজিব যদিও এটাকে অহিংস বলে বারবার দাবি করেছিলেন ও বিপরীতে তথ্য প্রমাণ থাকার পরও যেমন অনেকে এটাকে অহিংসই বলেছেন। গান্ধীর নাম ও তার আন্দোলনটিকে যথাযথ করার চেষ্টার স্পষ্ট কারণ তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে অহিংস আন্দোলনের প্রবর্তক ছিলেন তা ছিল বৈধ ও নৈতিক কর্তৃত্বপূর্ণ, যা তার সেই সংঘের সাথেই জড়িয়ে গিয়েছিল। বৈসাদৃশ্য হিসেবে পূর্ব পাকিস্তানে পরিচালিত আন্দোলনের একটি বিশেষ ধাঁচ লক্ষ্য করা যায় যখন বিরোধী পক্ষ ছিল সামরিক শাসক। তা সত্ত্বেও পূর্ব পাকিস্তানে ১৯৭১ সালের বিদ্রোহটা গান্ধীবাদী ধাঁচের ছিল না, অনুপ্রাণিত হয়েও না বা চর্চা বজায় রেখেও না। গান্ধীবাদের আইন অমান্যকারী আন্দোলন কখনো বাংলায় বিশেষ করে জনপ্রিয় ছিল না। সম্পূর্ণ বিপরীতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বাংলার সহিংস আন্দোলনের একটি ঐতিহ্য ছিল যাকে পূর্ব পাকিস্তানি বিদ্রোহীরা একটি ঐতিহাসিক সূত্রে প্রাপ্ত প্রকরণ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নায়কদেরও এই সংগ্রামী ঐতিহ্য আকর্ষণ করেছিল, তৈরি করেছিল পরস্পর বিরোধিতা চর্চার সমকক্ষতা লাভে অনুপ্রাণিত হওয়ার দাবির মিশ্র বিভ্রান্তি। ঢাকায় মার্কিন কনসুল জেনারেল আর্চার ব্লাড বাঙালিদের প্রতি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল। সংসদ অধিবেশন স্থগিতের ঘোষণায় লোকজনকে রাস্তায় ধাবমান দেখে ও চিৎকার শুনে তিনি ধরে নিয়েছিলেন যে নির্বাচনের ফলাফলকে সামরিক সরকার মূল্যায়ন করবে না। দলে দলে লোক লাঠি হাতে রাস্তায় বের হয়ে চিৎকার করতে করতে যেন এক বিশেষ উদ্দেশ্যে নগরের কেন্দ্রে ছুটে চলেছে। কোথাও বা ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। মানুষের ঢল নেমেছে হোটেল পূর্বানীর সামনে, যেখানে আওয়ামী লীগের নেতারা এসে পৌঁছচ্ছেন। শেখ মুজিব মাত্র এসে পৌঁছালেন। জনতা চিৎকার করে আওয়ামী লীগ নেতাদের হোটেলে অবস্থানরত পশ্চিম পাকিস্তানি এমএনএদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য। পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস ইংল্যান্ডে পালিয়ে বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন এবং বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক জান্তার অত্যাচার নিপীড়নের বর্ণনা দিয়ে সানডে টাইমসে এক ফিচার লিখে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। ১ মার্চের ঘটনার ওপর তিনি লিখেছেন, বিক্ষুব্ধ জনতার দীর্ঘ সারি ছুটে চলছিল পল্টন ময়দানে, যেখানে তারা ঐতিহ্যগতভাবে সব সময় তাদের অভাব অভিযোগ তুলে ধরত। উত্তেজিত চেহারায়, হাতে বাঁশের লাঠি, লোহার রড, হকি স্টিক নিয়ে তারা যেন প্রতিশোধের উদ্দেশ্যেই যাচ্ছিল পল্টনে। বিকেল 4:30-র মধ্যেই আনুমানিক 50,000 লোক জমায়েত হয়ে গেল। চিৎকার, হইচই আর উত্তেজনার পর সহসাই বেশ কিছু লোক ভিড়ের মধ্য থেকে বের হয়ে এলো ও জিন্না অ্যাভিনিউর সামনের দোকানপাট, জানালার কাঁচ দরজা ভাঙচুর আর অগ্নিসংযোগের পর লুটপাট শুরু করে দিল। ওইসব দোকানের মালিকরা সকলেই ছিলেন পশ্চিম পাকিস্তানি বা অবাঙালি। এর মধ্য দিয়ে চারদিকে গোলযোগ বিস্তৃত হতে শুরু করল।
ইতোমধ্যে হোটেল পূর্বানীতে কোনোখান থেকে এনে একটি পাকিস্তানি পতাকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, সামনের পিআইএ অফিসের কাঁচের জানালাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। কিছু যুবক চেষ্টা চালালো হোটেল পূর্বানীতে পাকিস্তানি মালিকানায় থাকা কিছু দোকান লুটের। ম্যাস্কেরেনহাসের মতে শেখ মুজিবের বক্তৃতা জনতার আবেগের পরিপূরক ছিল না। তিনি জনগণকে ভর্ৎসনা করে লুণ্ঠিত মালামাল ফেরত দিতে বলেন, কিন্তু উত্তেজিত জনতা চারদিকে ছড়িয়ে পড়ে এক অরাজক পরিস্থিতি ও আতঙ্ক সৃষ্টি করছিল। ওই রাতে ঢাকা শহরের সর্বত্র দাঙ্গাকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েকটি হামলার ঘটনা ঘটে অবাঙালি ও তাদের সম্পত্তির ওপর। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকরা হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক উগ্র জনতা দ্বারা বাধাপ্রাপ্ত হয়। আর এভাবেই এদিন সূচনা হয় দীর্ঘ ২৫ দিনের গণজোয়ারের। এদিকে রাস্তায় উগ্র জনতার মারমুখী মনোভাব যেন এক নিত্য নৈমিত্তিক নিয়মে পরিণত হয়। একদিকে মনে হচ্ছিল মুজিব উগ্র জনতাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, অপরদিকে তার মৌখিক নির্দেশই ছিল আইন ও তার কথাবার্তা উৎসাহিত করছিল উগ্রবাদী আচরণকে। অনেক বাঙালি স্মৃতিচারণ থেকে জানা যায়, ধৈর্য ধারণ করার জন্য মুজিবের বাগাড়ম্বরপূর্ণ আহ্বান সত্ত্বেও বাঙালিদের বিদ্রোহ ছিল একদম খোলাখুলি, গর্বিত ও সশস্ত্র ধাঁচের। ৭ মার্চ রেসকোর্স ময়দানে মুজিবের ভাষণ শুনতে জনতার ঢল নামে, আর এই জনতার হাতে ছিল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড, তরবারি, হাতে তৈরি ছোড়া, শটগান। ওই সময়ের একটা বিশেষ স্লোগান ছিল, বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর। সেই সময়ের ঘটনাবলী স্মরণ করে অনেক বাঙালি বর্ণনা দিয়েছেন এভাবে যে সশস্ত্র অবস্থায় রাজনৈতিক মিছিলে যোগ দেওয়াটা যেন জনতার একটা স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছিল। বাঙালিদের প্রতি সর্বপ্রকার সহানুভূতিশীল মার্কিন কনসুল জেনারেল লিখেছেন, বাঙালি বিদ্রোহীদের বিদ্রোহের কুৎসিত দিকটা খুব শীঘ্রই প্রকাশে বের হয়ে এলো। পশ্চিম পাকিস্তানি ও বিদেশিদের সম্পত্তিতে লুটতরাজ, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন ও সেনাবাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার মধ্য দিয়ে ঢাকার ফার্মগেটের আবাসিক এলাকায় সকল অবাঙালির দোকানপাটে ও তাদের বাড়িঘরেও আক্রমণ করল বাঙালিরা। ঢাকা ভ্রমণে বিদেশিদের পছন্দের তালিকায় থাকা তাদের আবাসস্থল ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সেখানকার ইংরেজি সাইনবোর্ডটি আওয়ামী লীগের যুবকরা ভেঙে টুকরো টুকরো করে দিল। হঠাৎ একজন ছাত্র পিস্তল দিয়ে গুলিবর্ষণ করল হোটেল ইন্টারকন্টিনেন্টালের ওপর। রাস্তায় নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধি ও তার স্ত্রী উঠতি বয়সে ছেলেদের দ্বারা আক্রান্ত হল, কিন্তু আওয়ামী লীগের একটা প্রহরী দল তাদের শেষমেশ রক্ষা করে। ছাত্রদের একটা দল, যারা সম্ভবত বামপন্থী ছিল, তারা ব্রিটিশ কাউন্সিলে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছিল। এসব ঘটনার প্রেক্ষিতে মার্শাল ল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায় যে মার্চের প্রথম সপ্তাহে গোলযোগে ১৭২ জন মারা যায় এবং আহত হয় ৩৫৮ জন। আওয়ামী লীগ অবশ্য আরও বেশি লোক হতাহতের দাবি করে। ২৪ মার্চের দিকে মার্কিন কনসুলেটের ওপরও নিষ্ফল বোমাবাজি ও গুলিবর্ষণ করা হয়। জাহানারা ইমাম লক্ষ্য করেন, রাস্তায় লোকজন তার বাসায় মার্কিন অতিথি কিটিকে বিদ্বেষমূলক মনোভাব নিয়ে খুঁজছে। কিটি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে নিয়োজিত ছিলেন এবং বাংলা ভাষা ভালোভাবে শেখার জন্য তিনি একটি বাঙালি পরিবারে বাস করতেন। কিটি নিজে জাহানারা ইমামকে জিজ্ঞাসা করলেন, বাঙালিরা কেন হঠাৎ করে তার প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছে। মিসেস ইমাম লিখেছেন, তিনি এর জবাবে কিটিকে পূর্ব পাকিস্তানের ইতিহাসের বর্ণনা দিয়েছেন। তবে এতে জানা যায়নি যে তার ব্যাখ্যাটি কি বাংলা ভাষাভাষী বাঙালি চেতনায় উদ্বুদ্ধ বাঙালি জাতীয়তাবাদী সংকীর্ণ মনোভাব সঞ্জাত ছিল, নাকি তাতে ভিন্ন কিছু সেই সময়ের আন্দোলনের বিশেষ ছাপ ছিল, আর সেই সময় বাঙালি জাতীয়তাবাদ পরিণত হয়েছিল বিদ্রোহের হলমার্কে। এদিকে নকল ও প্রকৃত অস্ত্র নিয়ে শুরু হয়ে গেছিল সুসংগঠিত পর্যায়ে অস্ত্রের প্রশিক্ষণ এবং সামরিক কায়দায় প্যারেড করা। একজন লামপন্থী কর্মী কালীরঞ্জন শীল, যিনি ২৫-২৬ মার্চ রাতে জগন্নাথ হল হত্যাকাণ্ড থেকে দৈবক্রমে বেঁচে যান, তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ অধিবেশন হঠাৎ করে স্থগিত হবার সংবাদে ও আন্দোলনের অংশ হিসেবে ছাত্র সংগঠনগুলো আসন্ন যুদ্ধের প্রস্তুতির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ময়দানে নকল রাইফেল নিয়ে প্রশিক্ষণ শুরু করে দেয়। আমিও একটা দলে প্রশিক্ষণ গ্রহণ করি। অল্প কয়েকদিনে আমাদের প্রথম গ্রুপের প্রশিক্ষণ শেষ হয়ে যায়। ছাত্রীদের একটা দলের সাথে আমাদের মোট ৩টি দলের মার্চ পাস্ট হয়। রাইফেল হাতে নিয়ে ছাত্রীদের এই মার্চ পাস্টের ছবি বিদেশি সংবাদ মাধ্যমে ওই সময় ছাপা হয়, যা বর্তমানে ঢাকায় স্বাধীনতা যুদ্ধ জাদুঘরে গর্বের অংশ হিসেবে প্রদর্শিত হয়ে আসছে।
1971 সালের বাঙালি আন্দোলনকে গান্ধীর নামের সাথে যুক্ত করলে সেই আন্দোলন সম্পূর্ণভাবে অপদস্থই হবে না, বরং তা হবে স্পষ্টতই হাস্যকর। আদর্শ বিক্ষোভ সৃষ্টিকারী হিসেবে শেখ মুজিব ক্ষমতার সন্ধান করেছেন তার জ্বালাময়ী ও সম্মোহনী বক্তৃতা ও নির্বাচনী রাজনীতির মাধ্যমে। তিনি কখনো গান্ধীর ভাষায় কথা বলেননি ও তার চিন্তাভাবনা ভেবে দেখেননি। জনগণ কখনো সশস্ত্র হয়ে গান্ধীর সমাবেশে যোগ দিত না। কেবলমাত্র তার নীতিতে অবিচল থাকার জন্য তার অনুসারীরা তাকে হতাশ করে দিলেও 1912 সালে চৌরি চৌরায় জনতার উগ্র আচরণের জন্য গান্ধী তার সমগ্র অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। মুজিব তার 7 মার্চের ভাষণে রমনা রেসকোর্স ময়দানে তার সমর্থকদের বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিলেন যেন তারা প্রত্যেকে তার বাড়ি মুজিব তার 7 মার্চের ভাষণে রমনা রেসকোর্স ময়দানে তার সমর্থকদের বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিলেন যেন তারা তাদের প্রত্যেকের বাড়ি দুর্গ বানিয়ে যার যা ছিল তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে। প্রত্যেকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তিনি নির্দেশ দিয়েছিলেন, তার অনুসারীরা তাই করেছিল। জাহানারা ইমাম 16 মার্চ তার ছেলেদের ঘরে বিস্ফোরক দ্রব্য ও বোমা বানানোর যন্ত্রপাতি দেখতে পান। যদিও শেখ মুজিব হুঙ্কার ছেড়ে বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার সমর্থকরা হতাশ হয়েছিলেন সরাসরি স্বাধীনতার ঘোষণা না দেয়া ও এ থেকে সরে আসার জন্য, কেননা তখনও মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। অথচ জনতা মুজিবের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সর্বত্র হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল ও নেতারা তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছিলেন না। প্রকৃতপক্ষে জনগণ মুজিবের একদিকে জনগণকে উত্তেজিত করা আর অন্যদিকে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার ওই ডবল গেম বুঝতে পারছিল না। অ্যান্থনি ম্যাসকারেনহাসের মতে, রেপ ভ্যান উইঙ্কেলের মতো দীর্ঘ সময় ঘুমিয়ে কাটানোর পর জেগে উঠে মুজিব যখন 1972 সালে জানুয়ারির প্রথম সপ্তাহে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের পথে লন্ডনে যাত্রাবিরতি করেন, তখনও তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটা যোগসূত্র রাখার জন্য ভুট্টোর সাথে চুক্তি করার বিষয় বিবেচনা করেছিলেন। 1971 সালের বাংলাদেশ আন্দোলনের বেশ কিছু বৈশিষ্ট্যের সাথে 1905 সালের বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট বাঙালি হিন্দুদের ব্রিটিশ বিরোধী চোরাগুপ্তা আন্দোলনের বেশ মিল পাওয়া যায়। আবারও 1930 সালের প্রথম দিকে উগ্রবাদীরা মাথা চাড়া দিয়ে দাঁড়ায় এবং চিটাগংয়ে অস্ত্রাগার লুণ্ঠন ও মেদিনীপুরে ম্যাজিস্ট্রেট হত্যার মতো কাজও করে। 1971 সালের আন্দোলনের কর্মীদের যেমন বীর ও শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়, বাংলাদেশের অনুরূপ ভারতেও তাদের সেখানকার ভাষায় জাতীয়তাবাদী বীর হিসেবে পূজা করা হয়। শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন যে সহিংসতা বা হিংস্রতার দ্বার খুলে দেয় তা ছিল সর্বাংশে একটি বিশৃঙ্খল সহিংসতা, কোনো নিয়ন্ত্রিত আন্দোলন নয়। এই আন্দোলন কোনোভাবেই বড় ধরনের কোনো কৌশলগত বা পরিকল্পিত আন্দোলন ছিল না, বরং বলা যায় এটা ছিল চাপ সৃষ্টি করে কোনো দাবি আদায় করার মতো আন্দোলন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত সর্বজ্যেষ্ঠ বাঙালি কর্মকর্তা লিখেছেন, তিনি শেখ মুজিবকে তার রাজনৈতিক আলোচনা চলাকালীন কয়েক দফা অনুরোধ করেন শত্রুর বিরুদ্ধে প্রথম সুযোগেই বাঙালি সেনা কর্মকর্তা ও সৈনিক দিয়ে হামলার নির্দেশ দেওয়ার জন্য। পক্ষান্তরে শেখ মুজিব তাদেরকে আলোচনার ফলাফল জানার জন্য অপেক্ষা করতে বলেন। কাজেই বাংলার সুযোগ্য সন্তান সুভাষচন্দ্র বসু, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভারতীয় ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন, তার মতো শেখ মুজিব কখনোই জাতীয় রাজনৈতিক নেতৃত্বের অধীনে যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য কোনো সুসংগঠিত বাহিনী তৈরি করেননি। বিদ্রোহীদের দমনে নিয়োজিত পাক সেনাবাহিনীর হাতে 25 মার্চ রাতে প্রথম প্রহরে শেখ মুজিব এককভাবে বাঙালি সেনা কর্মকর্তারা যে যার মতো বিদ্রোহ শুরু করে দেয় ও আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য বিদ্রোহের ঘটনা ঘটে, যাতে সহিংসতার শিকার হয় অনেকেই। পূর্ব বাংলা বরাবরই আন্দোলন সংগ্রামের একটি তীর্থভূমি ছিল, যার ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার মুসলমানদের পৃথক আবাসভূমি হিসেবে পাকিস্তানের জন্ম হয় 1947 সালে। উপমহাদেশের সীমানা ভাগ হওয়ার সাথে সাথে অগণিত মানবজীবন হারিয়ে যায় ভয়াবহ হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে ও ব্যাপক সংখ্যক মানুষ দেশত্যাগী হতে বাধ্য হয়। তারপর অন্য সময় ভারতে যেসব সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে সেসব নিয়ে পর্যবেক্ষকদের নানা মত রয়েছে। দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায় পারস্পরিক সম্প্রীতির মধ্যে বাস করলেও মাঝে মাঝে তারা কেন দাঙ্গায় ব্যাপৃত হয়ে একে অপরকে নিষ্ঠুরভাবে হত্যা করে তা নিয়ে তারা গবেষণা করেছেন। প্রচলিত সমকালীন চিন্তাধারায় প্রতীয়মান হয় যে সাম্প্রদায়িক দাঙ্গা সম্ভবত প্রাচীন কাল থেকে চলে আসা বিদ্বেষ সংশ্লিষ্ট বা সঞ্জাত কোনো বিষয় নয়, এটি হচ্ছে রাজনৈতিক ঘটনাবলী দ্বারা প্রভাবিত বা সৃষ্ট একটি ইস্যু। পাকিস্তান সৃষ্টির মাত্র 2 দশক পর পূর্ব বাংলার বাঙালিরা তাদের স্বদেশী মুসলমানদের বিরুদ্ধে ঔপনিবেশিক শোষণের অভিযোগ এনে 1971 সালে বিদ্রোহ করে বসে। বাঙালিদের এ বিদ্রোহ তাদের জাতিগত চারিত্র্যকে
প্রকাশ করে জাতি ও ভাষাগত জাতীয়তাবাদ এবং অবাঙালিদের বিরুদ্ধে হিংসা সহিংসতার মধ্য দিয়ে মাইকেল ইগনাটিয়েভ বালকানদের সম্পর্কে এভাবে লিখেছেন, আমরা ব্যাখ্যার জন্য অনুসন্ধান শেষ করছি যখন এটি আরম্ভ হওয়া উচিত ছিল, যদি আমরা দাবি করি যে স্থানীয় জাতিগত বিদ্বেষ ইতিহাসের এত গভীরে প্রথিত ছিল যে সেগুলো জাতীয়তাবাদী হিংসতা হিসেবে বিস্ফোরিত হতে বাধ্য হয়েছে। সম্পূর্ণ বিপরীতে এই লোকগুলো পরিণত হয়েছে প্রতিবেশী থেকে শত্রুতে। পূর্ব পাকিস্তানের রাজনীতি বিশেষজ্ঞ যারা 1971 সালে এই পরিবর্তন এনেছিলেন তাদের নিজেদের কার্যকলাপের ভিত্তিতে তাদের মূল্যায়ন হওয়া উচিত। গান্ধী এমন কোনো ব্যক্তির দ্বারা যথাযথ হিসেবে স্বীকৃত বা প্রতিফলিত হবেন না যার কেবলমাত্র সাধারণ লোককে রাস্তায় নামিয়ে দেওয়া ও সরকারের গতি রোধ করার ক্ষমতা আছে, অথবা সুভাষকেও কারো সাথে তুলনা করা ঠিক হবে না যে স্রেফ একটি বন্দুক তুলে নিতে পারে।